এইটা কেন করে বাঙালিরা, যে নিজেরা নিজেদেরকে টেনে নামায়। সুতরাং ওই লাক ফ্যাক্টরটা এবং টাইম ফ্যাক্টরটা বড় একটি বিষয়। খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেখ এবং চালচিত্র। ওর সঙ্গে একটি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আলাপ, সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর দেখলাম যে কিছুদিন পরে আমি বুঝে গেছিলাম সেই সময় অনেক কিছুই আমার মানে আমি তখন উপলব্ধি করিনি, কিন্তু একটা জিনিসই উপলব্ধি করেছিলাম যে বাকি জীবনটা এর সঙ্গেই কাটাতে চাই। হ্যালো, টোটা রায়চৌধুরী বলছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমার অতিথি টোটা রায়চৌধুরী। সবাই চেনেন, সবাই পরিচিত, ভীষণ ভালোবাসেন আপনারা, আমি জানি, এবং আমার বহুদিনের পরিচিত। সেই জন্য আজকে ওর সঙ্গে গল্পটা আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লাগবে। টোটা, স্বাগত আমার চ্যানেলে। তুমি এসেছো মানে আমি এত খুশি হয়েছি যে তোমাকে বোঝাতে পারবো না। না না, আমার এসেও ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। এই আমার তো এসে এই পুরো পরিবেশটা দেখে, বিশেষ করে তুমি যেভাবে ফ্রেমটাকে ধরেছো, আমার এসেই খুব ঋতুদার কথা মনে পড়ছে। হ্যাঁ, ঋত অফ এস্থেটিক্স ছিল, এই জিনিসগুলো খুব ভালোবাসতেন, এইভাবেই সেট সাজাতেন। খুব ভালো লাগছে এটা দেখে। এটা অদিতির বাড়ি, আমার এক বন্ধু অদিতি। ও মানে ওকে শান্তিনিকেতনই বলতে পারো তুমি, মানে ওর মধ্যে, হ্যাঁ, কারণ ও গোখলেতে পড়েছে, ও নিজে ডকুমেন্টারি ফিল্ম মেকার, এবং ওর বাড়ি এটা ভবানীপুরে। তো আমার ওর বাড়ির জিনিসটা এত ভাল লাগে, আমার বান্ধবী, তো ওকে আমার এত ভাল লাগে, আমি ওকে বলেছি যে আমাদের ফেলুদা আসছে, তো তার বাড়িটা একটা অন্যরকম হওয়া উচিত। হ্যাঁ, এটা কিন্তু ফেলুদা সুলভ একটি বাড়ি, ওইটাই জন্য, ওটার জন্যই আমার মনে হয়েছিল যে এটা খুব ভালো লাগবে তোমারও। তো আমরা এবার একটু গল্পে চলে যাই। টোটা, তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম, যেটা বলছিলাম, তখন টোটার মধ্যে একটা কোথায় যেন একটা হা-হুতাশের ব্যাপার ছিল। টোটা মানে ঠিক করে উঠতে পারছে না টাইপ। হ্যাঁ, এখন টোটা হচ্ছে মানে প্রত্যেকটা বলে 6 মারছে, কি ব্যাপার? না না নিবেদিতা দি, প্রত্যেকটা বলে 6 কোথায়? দেখো, তখন পথটা খুঁজে পেতে অনেকটা সময় চলে গেল, নিজেকে তৈরি করতে আরো একটু সময় চলে গেল। তো সময়টা অনেকটাই নষ্ট করেছি, সেটা অবশ্যই বেশ কিছুটা নিজের দোষে, কিছুটা ভাগ্যের দোষে। তবে হ্যাঁ, পথ ভোলা, পথটা খুঁজে পেয়েছে ঠিকই। এখন মোটামুটি একটা বুঝে গেছি। তবে সবচেয়ে বড় কনফিডেন্স যেটা পাই, আত্মবিশ্বাসটা বেড়ে গেছে দর্শকদের জন্য। কারণ দর্শকদের সঙ্গে, দেখো, একটা সোশ্যাল মিডিয়ার বড় গুণ হচ্ছে যে একদম ডাইরেক্টলি আমার দর্শকদের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছে। তাতে করে আমার যারা কোর অডিয়েন্স, তাদের কাছ থেকে আমি রেগুলার বেসিসে যে মেসেজগুলো পাই বা তাদের সঙ্গে যে কমিউনিকেশনসগুলো হয়, তাতে করে বুঝতে পারি তারা কি চান কি না চান, তারা কিভাবে আমায় দেখছেন, কিভাবে দেখতে চাইছেন না। তো এই নলেজটা আসাতে কিছুটা কনফিডেন্স বেড়েছে, কিছুটা পথটা পরিষ্কার হয়েছে। আর চলার মধ্যে যখন তোমার এই দুটো চলে আসে, একটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য, তখন লোকে মনে হয় তরতর করে এগোয়। আর তাছাড়া যেটা আমি বারবার বলি, বারবার সবাইকে, যারা ইয়াং বিশেষ করে যারা আসছে আমাকে বলে দাদা কি টিপস দেবে, আমি একটা কথাই বলি তাদেরকে যে দেখো, মাথায় রেখো যে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে অধিক কেউ কোনোদিন পায়নি, কেউ কোনোদিন পাবেও না। সুতরাং ওই লাক ফ্যাক্টরটা এবং টাইম ফ্যাক্টরটা বড় একটি বিষয়। বিশেষ করে আমরা যারা এই প্রফেশনে আছি, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ প্রফেশন, আমাদের তো নির্দিষ্ট কোনো আমাদের জীবনের সঙ্গে অঙ্কের সম্পর্ক কম। সব দিক থেকে তুমি দেখবে অঙ্কটা আমাদের জীবনে, সেই কারণে অনেকেই আমরা বেহিসেবি, অনেকেই আবার ঠিক পথটা খুঁজে পাই না। কারণ অন্যান্য জায়গায় ধরো তোমার কর্পোরেট বলো বা অন্যান্য যে ফিল্ডে, ধরো মেডিকেল ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, MBA এটসেট্রা, তোমার নির্দিষ্ট ধাপ থাকে। এটা করলে এটা, তাতে এতটা মাইনে, তাতে এই পার্কস, তাতে এই ডিউটি, সব নির্দিষ্ট করা থাকে। আমাদের কিচ্ছু থাকে না। কাজেই অনেকটা ভাগ্য নির্ভর একটি প্রফেশন, ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় অনেকটা।
আচ্ছা, একটা কথা আমার অনেকদিন থেকে জানতে ইচ্ছে করে, হুম। যে তোমার নামটা টোটা কেন? টোটা তোমার ডাক নাম। হ্যাঁ, ভালো নামটা কি? ভালো নাম পুষ্পরাগ, যেটা এখন পুষ্পরাগ, হ্যাঁ হ্যাঁ। সম্প্রতি আমি এখন ব্যবহার করছি, 2-3 বছর হলো। কারণ দেখো টোটা নামটার মধ্যেও যে ওই বুলেটের টোটা তা হ্যাঁ, নয়, হ্যাঁ। কিন্তু টোটা গোপীনাথের একটি মঠ আছে জগন্নাথ দেব যে মন্দিরের ঠিক পেছনে। আমার দাদু যখন খবর পান যে আমি জন্মেছি, তখন উনি ওখানে পুজো করছিলেন সন্ধেবেলায়, সান্ধ্য আহ্নিক করছিলেন। তো তখন বলে তাহলে ওনার তোতা। নামই নাম রাখবো টোটা, টোটা গোপীনাথ। আচ্ছা, পুরীতে আছে, সেই থেকে টোটা। আচ্ছা। আর পুষ্পরাগ আমার ভালো নাম। যখন পুষ্পরাগটা তোমাকে কে যেন একটা বলে ডাকে, এখনো তুমি বলেছিল, কোন একটা, কোথায় তুমি বলেছিলে? একজনই ডাকতেন আমাকে, কে? সৌমিত্র বাবু। সেটাও মনে আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাকে বলছে টোটা তো তোমার ভালো নাম হতে পারে না, হ্যাঁ, ভালো নাম কি? বললাম স্যার পুষ্পরাগ, কি সুন্দর নাম, হ্যাঁ, এই সত্যি। নামেই তোমায় ডাকবো। হ্যাঁ, তারপর আমাকে বললো জানো আমার নাম কিন্তু সৌমিত্র নয়, সৌমিত্র শেখর না কি যেন বললো, হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ। সৌমিত্র শেখর। যে সময় আমার নাম সৌমিত্র শেখর হয়েছিল, তখন আর কেউ ছিল না। হুম। তারপর ক্রমে বোধহয় আমার তখন উনি আমার খুব মজা, মানে বেশ মজা পেয়েছিলাম। উনি বলেছিলেন যে তারপর আস্তে আস্তে যখন অপু হলাম, হুম। অপু থেকে আরো একটু আমার উন্নতি হলো, তখন দেখলাম অনেকেরই নাম সৌমিত্র হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। তো এবার একটু সেখানে চলে যাই, যেখানে তোমাকে ঋতুদা বলতেন যে টেলিভিশনের প্রসেনজিৎ। হ্যাঁ, বলতো না? ঋতুদা বলতো এই তো আমাদের টেলিভিশনের প্রসেনজিৎ। হ্যাঁ, এটা বলতো কিন্তু। হ্যাঁ, ঋতুদা স্নেহ করতেন খুব। আর ঋতুদা তো আমায় পেয়েছিলেন কাকে টেলিভিশন বেশি দেখে। ভালোবাসতো, তোমাকে না বুম্বাদাকে? অলওয়েজ অলওয়েজ বুম্বাদা আর রাইমা হচ্ছে ঋতুদার ফেভারিট, হ্যাঁ। লাস্ট ডে পর্যন্ত। তো তো ঋতুদার আমার মনে আছে যে মানে টেলিভিশনে যাওয়াটা আমার কাছে এক প্রকার বাধ্য হই, কারণ হুম। আমি যখন হাসি চাপছে, হ্যাঁ? হাসি না চাপছে। না না তাও না, সিনেমা যখন করছিলাম ক্রমে না একটা সময় আমি আম, কয়েকটা ভুল পদক্ষেপ নিয়েছিলাম, তাতে করে আমাকে কিরকম কিরকম পদক্ষেপ? ধরো আমি সেই সময় মানে বেশ হলিউড ছবি দেখতাম, মানে হুম, আমরা, হুম। এবং হলিউড এ গ্রেড ছবি খুব কম দেখতাম, বি গ্রেড ছবি আচ্ছা, বেশি আচ্ছা, আচ্ছা, দেখতাম। হ্যাঁ, তারপর যেগুলো ধরো তোমার অ্যাকশন হ্যাঁ, ফিল্ম বা হ্যাঁ। এগুলো আমার খুব ভালো লাগতো সেগুলো দেখতে। কিন্তু এ গ্রেড ছবিও যখন দেখতাম দেখতাম যে ওখানে খুব রোলটা খুব ফ্লুইড, মানে হুম, একটাতে কেউ হিরো হচ্ছে পরেরটাতে ভিলেন হচ্ছে। হুম, হুম, তো হুম। আমি সেই মন্ত্রে দীক্ষিত ছিলাম ও আচ্ছা। যে অভিনয় অভিনয় যখন করতে এসেছি, অভিনেতা যখন, তখন সব ধরনের রোল করব। কিন্তু এই অঙ্কটা বুঝতে পারিনি যে আমাদের এখানে অভিনয়টাকে রোলের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। টাইপ কাস্ট করে ও দেয়, হ্যাঁ। হিরো, এ ভিলেন, হুম, এ কমেডিয়ান, এ অমুক, সে হুম, তমুক হ্যাঁ, করে তোমার একটা ছাপ হয়ে যায়। এবং সে তখন ছিল, এখন হ্যাঁ। অবশ্য অনেকটাই বদলেছে, অনেকটা বদলে গেছে। একদম আমূল পরিবর্তন হয়ে গেছে, সেটা আজ থেকে নয়, বেশ কয়েক হুম, বছর হুম, ধরে। হুম, হুম। কিন্তু তখন ছিল এটা। তো তখন আমাকে কোন একটা ছবিতে, এই মুহূর্তে মনে পড়ছে না, আমি নেগেটিভ রোল করেছিলাম। তো তখন নেগেটিভ রোল মানে ও ভিলেন, ও ভিলেন। আর ভিলেনের তখন কোনো ডাইমেনশন ছিল না, আসবে হা হা করবে, হুম, হিরোর পেছনে লাগবে, হুম। নায়িকার আঁচল ধরে টানাটানি করবে, শেষ দৃশ্যে মার খাবে, একদম ধরাশায়ী ধূমপটাশ হয়ে, হয়ে যাবে। হ্যাঁ, দি এন্ড হয়ে আচ্ছা, যাবে। তুমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে ছিলে, দেখছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল গো? বাবা, চোখ তুলে দেখো না, ওই দৃশ্যে তো তো না না অন্যরা না, দুজন ছিল। আমরা বলতে পারো শ্বশুরবাড়ি জিন্দাবাদে ওই মানে পার্শ্ব চরিত্রে, হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ একটা তখন হরদার সঙ্গে কাজ করা, প্লাস তখন ভেঙ্কটেশ ফিল্ম ছিল, SVFC। তখন তো সবে সবে ভেঙ্কটেশ মিশ্র শ্বশুরবাড়ি সবে জিন্দাবাদে উঠেছে এবং সবে বড় উঠেছে, হ্যাঁ। প্রোডাকশন করছে হরদা তখন। সত্যি তখন হরদা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডিরেক্টর। আর হরদার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, কারণ আমার দ্বিতীয় ছবি অঞ্জনদার সঙ্গে, অঞ্জন চৌধুরীর সঙ্গে হরদা তখন অ্যাসিস্ট করতেন, কোন ছবিটা? মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী। তুমি একটা ছবির কথাও প্রায় বলো, সেটা হচ্ছে আহ, পূজা। পূজা, হ্যাঁ, পূজা। পূজাতে ওই ছবিটা নিয়ে তুমি খুব ইয়ে থাকো, মানে। আমার প্রথম কমার্শিয়াল হিট, এবং হ্যাঁ, সে যে হিট, মানে কমার্শিয়াল হিরো হিসেবে আমার এত বড় হিট ছবি আর হয়নি। তোমার নায়িকা কে ছিল? নায়িকা ছিল রীনা চৌধুরী, অঞ্জনদার আচ্ছা, ছোট মেয়ে, আচ্ছা। এবং ওই নাম ভূমিকা উনি অভিনয় করেছিলেন।
এত বড় হিট আমার জীবনে আমি দেখিনি, মানে আমার হুম, হুম, হুম। ছবি। এবং সেটা প্রায় তারপরে আর তুমি সেই হিরো হলো না তারপর কেন? আর জানি না, নিল না লোকে। আমার জীবনে এটাই দেখেছি জানো তো। আচ্ছা, হরদা আর অঞ্জন চৌধুরী তোমার সময়, হুম হ্যাঁ, পরের পর কিন্তু প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, হুম হুম হ্যাঁ, একটা সময় অভিষেক চ্যাটার্জি কমপ্লেন করেছিল, হুম পরবর্তীকালে শ্রীলেখা কমপ্লেন করেছে, হুম কিছুদিন আগে ইন্দ্রাণী দত্ত বলেছে যে বুম্বাদার সঙ্গে, বুম্বাদার যদি ভালো লাগে ঋতুপর্ণাকে আমরা কি করতে পারি। বেশ। ভালো লেগেছে, দর্শকেরও ভালো লেগেছে, হ্যাঁ। হুম। তোমার এরকম কোনো কমপ্লেন আছে? না দেখো, তার কারণ হচ্ছে এটা হচ্ছে বাণিজ্য, ব্যবসা। এখানে যে ব্যবসায় সবচেয়ে বেশি লাভ দেবে বা প্রফিট দেবে, ডিরেক্টর প্রডিউসার তাকেই নেবেন। সেই সময় ঋতু এবং বুম্বাদার কম্বিনেশনে যে ধরনের ব্যবসা হতো সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা পর্যন্ত করতে পারি না। ছবির ইনভেস্টমেন্ট টু রিটার্ন, মানে যে কেউ রিস্কটা নিত না, না ওটা risk হচ্ছে নিত হোক। না। হ্যাঁ, তার কারণ সবচেয়ে বড় কথা তখন চল ছিল যে হিরো যদি বছরে 10টা করে ছবি করে কোনো অসুবিধা হয় না, হুম। হিরোইন যদি 15টা করে ছবি হবে করে কোনো অসুবিধা হয় না। এবং এখনকার মতো ছিল না। না, এখনকার মতো ছিল না। আর তো তখন তারা টাইম দিতে পারতেন, মানুষ তাদের চাইতেন। সবচেয়ে বড় কথা, টাইম দেওয়ার থেকে বড় কথা মানুষ তাদের চাইতেন। না, আ- মানুষের কাছে গেলে তো চাওয়া না চাওয়াটা না আসে। দেখো, আমি বলছি যে আমি তো হলে গিয়ে ছবি দেখতাম। বুম্বাদার ঋতুর পোস্টার পড়া মানে শুক্র শনি রবি হাউসফুল হবে, এটা বাঁধা ছিল। কিন্তু এটা কিন্তু অনস্বীকার্য। হুম, হুম। হ্যাঁ, এইবার তাদের সেই প্রবল প্রতিপত্তি, সেই সময় প্রবল কেন, তখন চাহিদা। তো বেদের মেয়ে জ্যোৎস্নাও হাউসফুল। তার কিছু আগে হ্যাঁ। তাপসদার তখন আমি যখন দেখছি তাপসদা মাঝে মাঝে হিরো হচ্ছেন, বা ক্যারেক্টার হিরো যেটাকে বলে হ্যাঁ, হ্যাঁ। কমার্শিয়াল ছবিতে ক্যারেক্টার হিরো হচ্ছেন। আর চিরঞ্জিত দা তো বোধহয় একটা টাইমের পর বলেছিলাম আমি আর ছবি করব না। তো সেই সময় হিরো বলতে তখন বুম্বাদা, কমার্শিয়াল ছবি হিরো। আর হিরোইন ঋতুপর্ণা। তখন জুটির একটা ভীষণ চাহিদা ভীষণ ছিল। চাহিদা ছিল। জুটি বরাবরই চাহিদা বাংলাতে, এখন বরাবর। যেটা আর নেই। আবার জুটি যদি তৈরি হতে পারে, হতে কারণ পারে। জুটি হ্যাঁ, জুটি ঠিক সারা মানে কমার্শিয়াল পৃথিবীতে। ছবিতে যেন জুটি খুব ওয়ার্ক করে, খুব হুম। কাজ করে। এটা ভারতীয় কমার্শিয়াল ছবিতে তো বটে। তোমার সঙ্গে কোনো জুটি সেভাবে কাউর তৈরি না, হয়নি, না? জুটি তৈরি করতে গেলে অন্তত অন্তত 5 থেকে 7টা ছবি পর 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 করতে করতে হবে, হতে হবে। তবে গিয়ে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। হুম। তো হয়নি সেটা। তো দেখো, আমি আজকের দিনে দাঁড়িয়ে খুব অবজেক্টিভলি যদি বিচার করি, একটা কথাই বলবো, সেই সময় সর্বোচ্চ চাহিদা ছিল বুম্বাদার এবং ঋতু। হিরো হিসেবে বুম্বাদার ছিল, মানুষ তাকেই নিয়েছে, ডিরেক্টর তাদের নিয়ে তাকে নিয়েছেন, প্রডিউসাররা তাকে নিয়েছেন। কাজেই আমার সেখানে বলার কিছু নেই। মানে যিশু এরকমই কথা বলেছে যে বুম্বাদা জন্য আমার কোনো ক্ষতি হয়নি, মানে মানে এটা যে মানে এটা কিছু করার ছিল না, তখন ওরকমই পরিস্থিতিটা হ্যাঁ, তার ছিল। কারণ দেখো, কাজ তো করবে সরি, কাজ তো করবে ডিরেক্টররা, কাজ তো করবে প্রডিউসাররা। সেখানে বুম্বাদা তো বুম্বাদার তো মানে বুম্বাদা তো বুম্বাদার ছবি নিয়ে ব্যস্ত। ঠিকই। অন্য কোনো ডিরেক্টর, অন্য কোনো প্রডিউসার যদি আমাদের অন্য কোনো ছবি নিয়ে ভাবে, সেখানে বুম্বাদার তো কোনো কিছু কিছু করার বলার ছিল নেই, না, হ্যাঁ। তাই না? আচ্ছা, এবারে আমি তোমার যে মানে একটা বিশেষ ছবি চোখের বালি, সেটা নিয়ে একটু কথা বলতে বেশ। চাই, হ্যাঁ। বিশেষ করে ঐশ্বর্য রায়ের সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স কিরকম, তোমাদের কথাবার্তা কিরকম ছিল, শুটিং এ কি কি হয়েছে? প্রথম কথা, তোমাকে বাছাই তো অনেক নানা রকম ভাবে হয়েছে, সেটা একটু শুনবো। তবে শুভ মহরত শেষ করার পর ঋতুদার সঙ্গে মাঝে মাঝে সন্ধ্যেবেলায় আড্ডা দিতে যেতাম। ঋতুদার অ্যাসিস্ট্যান্টরা থাকতেন, সবাই থাকতেন। ওটা একটা দারুণ ব্যাপার। দারুণ একটা আড্ডা দারুণ। হতো। চা, এত মিস করি ওটা। উজ্জ্বলা চানাচুর, কত কিছু শেখা যেত, হ্যাঁ। কত কিছু ডিসকাস করা হতো। সেই সময় চুপ করে একদম নির্বাক শ্রোতা হয়ে শুনতাম। হুম। তো তখনই শুনতাম প্রায় আলোচনা হচ্ছে, হ্যাঁ রে তাহলে আহ, আশালতা তখন প্রায় ফিক্সড হয়ে হুম, গেছে, হুম, হুম। রাইমা করবে, মহেন্দ্র ফিক্স। মাঝখানে তারপর এটা হলো যে বিহারি কে করবে। হ্যাঁ, হ্যাঁ। এবার বিহারি তখন দুজনের নাম খুব শুনতাম বোম্বে থেকে। হুম, এক হচ্ছে অভিষেক বচ্চন, হুম। আর এক হচ্ছে সাইফ আলি খান। সাইফ আলি খান, হ্যাঁ। এই দুজনের কথা প্রায় কানে আসতো। উনি তো পারলে হলিউড থেকে নিয়ে আসে। হ্যাঁ, আর একটা অদ্ভুত ঋতুদার ব্যাপার ছিল, ঋতুদা যাকে ভাবতো সেই চলে আসতো। এটা আর হ্যাঁ, কারোর নেই কিন্তু। আর ঋতুদাস সেই পরিচিতিটা দমটা তৈরি, হ্যাঁ। পরিচিতি তৈরি করেছিলেন। এবং
সেই মেধা ছিল, সেই পরিচিতি ছিল, এবং যখন কথা বলতেন মেসমারাইজিং, হ্যাঁ। মানুষকে বোঝাতে পারতেন যে আমি কি কেন তোমাকে হুম ভেবেছি, হুম হুম। এটা বলতে পারতেন। কিন্তু অসম্ভব বাকপটুতা কাকে বলে এটা ওরে ঋতুদার কাছে বাবা, একদম শিখতে হয়। মরমে গিয়ে যে ভীষণ পশিল সুন্দর। ওইটা করতে পারতো। হ্যাঁ তো সেটা ঋতুদার একটা বড় গুণ হ্যাঁ, ছিল। প্রথমে অভিষেক বচ্চন ছিল আর তারপর সাইফ আলী খান। হ্যাঁ। এবার শুভ মহরত হয়ে গেছে, হঠাৎ একদিন খবর পেলাম যে ঐশ্বরিয়া রাই করছে। হুম দেবদাস দেখার পর আম, ঐশ্বরিয়ার সঞ্জয় লীলা ভনসালীর সঙ্গে ঋতুদার একটা বোধহয় কথোপকথন হয়। তারপর বলে, কথা বলতে বলতে বলে যে আমিও তো করছি রবি ঠাকুরের চোখের বালি, তবে আমি ঐশ্বরিয়াকে দেখে খুব ইমপ্রেসড হয়েছি, দেবদাস আমার মনে হয় তাকে দিয়ে বিনোদিনী চরিত্রটি করানো যেতে পারে, যেটা ওর একদম যে সুইট গার্ল ইমেজটা ভাঙা যেতে পারে। সেই বার্তাটা উনি বহন করে নিয়ে ঐশ্বরিয়াকে জানান। ঐশ্বরিয়া তখন কথা হুম বলেন, কথা হুম। বলে খুব ইমপ্রেসড হন। তারপর বম্বেতে গিয়ে মিট করে, রাজি হয়ে যান। এইবার শুরু হলো বিহারি খোঁজার পালা। সময় এগিয়ে আসছে। তারপর তখন শুভ মহরতের ডাবিং চলছে। রাখিদির সঙ্গে কথা বলতে বলতে রাখিদি বললেন যে কাকে নিয়েছিস রে? তো বললো যে আমি তো দেখো ঐশ্বরিয়া করছে, তাহলে অভিষেককে নেবো বা সৈফকে নেবো, বা শর্মিলাদির ছেলেকে নেবো, বা জয়াদির ছেলেকে নেবো। আমার ঋতুদা তো এরম এইভাবে বলতো। বলতো, হ্যাঁ। তো হঠাৎ করে না রাখিদির ভুরুটা কুঁচকে গেল এরকম। বলে, ঋতু তুই কি রবি ঠাকুরের চোখের বালি বানাবি নাকি বাংলা শেখার টিউশনই খুলবি? হ্যাঁ বলে, কেন রাখিদি? বললে, দুজনেই তো বাংলা জানে, হ্যাঁ, তো কি বাংলা বলে শিখিয়ে রবি ঠাকুর করাবি, একজন তো তাও ঠিক আছে, দুজনকে দিয়ে করাতে পারবি। বলে, তাহলে আমি কাকে নেবো রাখিদি? তখন রাখিদি বলেছিলেন যে কেন, ওই তো যে ছেলেটি পুলিশ ইন্সপেক্টর রোল করো, আমার তো দিব্যি লেগেছে, ওকে নে। বলে, কে টোটা? হ্যাঁ না, পারবে না, বাচ্চা ছেলে। বলে, আমার তো মনে হয় পার। কি মনে হলো আমাকে বললো, এই শোন হ্যাঁ, না, তোমার রাখিদির কাছে আমি বলেছিলাম রাখিদি। কৃতজ্ঞ থাকা তো উচিত। তারপর একদিন ঋতুদা বললো যে শোন, তোর একটা অডিশন নেবো। অডিশন তখন ওই স্ক্রিন টেস্ট টাইপের ফটো শুট করা হতো। তো ঋতুদারই এক অ্যাসিস্ট্যান্ট ছিল অর্জুন বলে, তো ফটোগ্রাফার ছিল। তো বলে, অর্জুন তোর কয়টা ছবি তুলে দেবে। ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে, চশমা টশমা পরে, বই ভীষণ টই নিয়ে। ভালো দেখাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। না শোনো না, তখন আমার ক্লিন শেভ ছিল। ও এবার ছবি তুলেছে, ছবি যেদিন এসে দেখে বলছে, না কোনোদিন যদি ব্যোমকেশ করি তোকে নেবো, বিহারিতে মানাচ্ছে না। ঠিক আছে ঋতু, হ্যাঁ হ্যাঁ বলে আমাকে তুমি সুযোগ দিয়েছো, একটা স্ক্রিন টেস্ট দেবে, হ্যাঁ, এটাই আমার এইটাই কাছে যথেষ্ট, যথেষ্ট। হ্যাঁ। এবার আরো সময় যাচ্ছে, পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না, ফ্র্যান্টিক্যালি ওরা খুঁজছে। তখন আমি টানা তখন সিরিয়াল করে যাচ্ছি, পরপর সিরিয়াল হুম করে হুম যাচ্ছি, হুম সেই কারণে সিরিয়ালের প্রসেনজিৎ বলতো। তো তারপর বললো যে শোন, তুই সপ্তাহ তিনেক দাঁড়িয়ে রাখতে পারবি। দাঁড়ি কেন, কি ব্যাপার? বলে, রাখবি কি রাখবি না বল, আমাকে তো পুরো কমান্ড করতো, হ্যাঁ চাকর বাকর, তুই রাখবি কি রাখবি না বল। হ্যাঁ, আমি তাই তো, বলছি আমি হ্যাঁ। রাখবো আর কি করবো। তো বললাম আমার কিন্তু সিরিয়াল চলছে। বলে, তুই বল জয়কে বল। জয়দা তখন জয় মুখার্জি ডিরেক্টর, তুই জয়কে আমার নাম করে বল। বললাম যে জয়দা ঋতুতে দাঁড়িয়ে রাখতে বলছে। বল, ওরে বাবা, রাখো রাখো। তাহলে আমাকে ফোন করে গালাগাল। তো 3 সপ্তাহ দাঁড়িয়ে রাখলাম। আমার মনে আছে তার 3 সপ্তাহ পরে যখন যেদিনকে সকালবেলায় স্ক্রিন টেস্ট হবে, সেদিনকে অভিজ্ঞতা ছিলেন, অভিজ্ঞতা ছবি তুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব তো ইউনিট সেট হয়ে গেছে, ওরে একমাত্র বাবা, বিহারি হ্যাঁ তখন আর হ্যাঁ। সেট হয়নি। তো আগের দিন রাত্রেবেলা আমার শুট ছিল, পুরো রাত্রেবেলা পুরো সিরিয়ালটা করে, কারণ পরের দিন কাজ করতে পারবো না বলে রাত্রেবেলায় শুট করে, পরের দিন সকালবেলায় স্নান টান করে কোনো মতে নাকে মুখে গুজে দৌড়েছি ঋতুদার বাড়িতে। এইবার সারা রাতের ক্লান্তি আমাকে মেকআপ করতে করতে, যখন মেকআপ করছি আমি না ঘুমিয়ে বলেছি যে পড়ছো। আমি শোনো, আমি ঘুমিয়ে পড়ছি, তুমি মেকআপ করে যাও, হয়ে গেলে আমাকে জাগিয়ে দিও। হুম, এবার মেকআপ করার পর যখন আমি নিজেকে দেখেছি না, আমি ডাকলে শোনো উঠে গেছে, হয়ে গেছে। এবং উঠে যখন আয়নায় নিজেকে দেখছি, আমি না প্রথম 3 থেকে 5 সেকেন্ড নিজেকে চিনতে পারিনি। আমি বলছি, কাকে দেখছি, কে আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তারপর দেখলাম যে আমি। এইবার আহ, শালটা গায়ে দিয়ে যখন পাশের ঘরে গেলাম, পেন ড্রপ সাইলেন্স, তখন আমাকে দেখে সব চুপ, কথা বলছিল সবাই। অভিজ্ঞতা প্রথমে বললো, নে ঋতু, তোর বিহারি পেয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ। ওই সিলেকশন হলো। হুম হুম। তারপর তো বললো ধুতি পরে হাঁটা প্র্যাকটিস করবি। তো বাড়িতে আমি ধুতি পরেই থাকতাম তখন।
ধুতি পরেই এত চলাফেরা করতো। পারফেক্ট ছিল হ্যাঁ, ঋতুদা, বলেছে মানে ধুতি পরে হাঁটা এবং শুটিং এ ধুতি পরে হাঁটার মধ্যে তোর ওই সাবলীলতার অভাবটা কিন্তু চোখে পড়ার মতো হবে বড় পর্দায়। আমি চাই যে মানে বিহারি ধুতি পরে শুধু কলেজে অভ্যস্ত, তো না, মানে ও যেহেতু স্বদেশী মানসিকতা ছিল, বেশিরভাগ সময় ধুতি ধুতি পরতো পরতো। এবং ধুতি পরে জন বৈঠক দিত, ধুতি পরে কলেজে যেত, মাঝে মাঝে অবশ্যই যখন ডাক্তারি ইয়ে করতে যেত তখন হয়তো পাতলুন পরতো, কিন্তু ধুতি পরতো। তো বলে বাড়িতে ধুতি পরে থাকবি। আর আমি নিজে নিজে কিছু বললো, একটা ব্যাক স্টোরির জন্য একটা ডায়েরি লিখবি। হুম, তুই 100 বছর আগে তুই যদি বিহারীলাল চৌধুরী হতিস তুই কি করতিস, বোঝো। দৈনন্দিন একটা ডায়েরি লিখবি। আর আমি বললাম তাহলে উপন্যাসটা, বলে একবার পড়েছিস, বলে হ্যাঁ, বলে আর পড়বি না, রেখে দে। এটা আমার ইন্টারপ্রিটেশন, হুম ওর হুম সঙ্গে কি অনেক জায়গায় মিল পাবে। তো বাধ্য ছাত্রের মতো সব করলাম, প্রচন্ড বকুনি খেলাম। হুম মানে শটের মাঝখানে হারাম, তুমি যদি এরকম করে বকো মতো কনফিডেন্স চলে যাবে। বলে শোন, অনেকের কথা উপেক্ষা করে, অনেকের নাকে কানে না তুলে আমি তোকে কাস্ট করেছি, তুই আমার রেসপন্সিবিলিটি। তুই যদি পারফর্ম করতে না পারিস তার মানে আমি পারফর্ম করতে পারলাম না, তোকে এই বকুনিটা সহ্য করতে হবে। হুম হুম তো সে বকো আমাকে, সে কোনো হুম। অসুবিধা নেই, কিন্তু একটু কম বকো। তো ঐশ্বর্য রায়ের সঙ্গে তোমার ইন্টারাকশন গুলো কিরম ছিল? আর দেখো, ওইসব সিন গুলো করার সময় তোমার? ওটা ওটা কিন্তু ভালো অভিনয় করেছি আমি, তার কারণ হচ্ছে হ্যাঁ, আমার কোনো ইন্টারাকশন ছিল না। কেন? তার কারণ বম্বে স্টার, আমাদের এমনিতে বলা হয়েছিল শোন, আর ঋতুদা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিলেন, যে খুবই আত্মাভিমানী ছিলেন, যে আমরা বাংলার, আমরা কেন ওদেরকে দেখে এত হুম ইয়ে হাঁকুপাকু করবো। হুম হুম তুই নিজের পার্সোনালিটি নিয়ে থাকবি, ও বম্বে সুপারস্টার হতে পারে, ইন্ডিয়া সুপারস্টার হতে পারে, তুই আমাদের এখানকার স্টার। আমরা যারা এখানে যারা কাজ করি, বুম্বা, রাইমা, তুই হুম তুই হচ্ছিস আমার স্টার, হুম ওটা বজায় রাখ, সবাইকে বলে দেওয়া হয়েছিল। হুম সেই কারণে ঐশ্বর্যাকে আমরা ইউনিটের একজন বলেই ট্রিট করতাম, কিন্তু একটা ডিস্টেন্স দিতাম, কারণ আফটার অল হুম শি ওয়াজ এ সুপারস্টার, শি স্টিল ইজ এ সুপারস্টার। হুম। তো সেটা আচ্ছা, ছিল। আমাকে ওখানকার ইউনিটের যারা কাজ করেছে তারা বলতো যে ওকে দেখলে পুতুলের মতো লাগতো নাকি, না একটা হাতটা এরকম ন্যাচারালি। এত সুন্দর দেখতে নারী আমি জীবনে দেখিনি, মানে তুমি যদি বলো রূপসী সুন্দর, আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। হ্যাঁ, রূপসী, আমি এত রূপসী নারী কোনোদিন চর্মচক্ষে দেখিনি। মানে পারফেকশন যা কাকে বলে, সেই সময় উনি, হ্যাঁ, he ওই was সময়টা perfect. আরো। ওই সময়, ওই সময় শি ওয়াজ এট দ্য পিক অফ হার ইউথ। আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে ওর ছবি খারাপ আসতো। হ্যাঁ আমাদের প্রত্যেকেরই এটা প্রেফার্ড অ্যাঙ্গেল থাকে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ছবি ভালো আসতো। এরকম করে সাদা এটা নিল, চোখটা মুখটা এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে, কি লাগছিল ওকে, মানে সত্যি। মানে এত একটা ট্রান্সলুসেন্ট স্কিন, মনে হচ্ছে যেন হ্যাঁ হ্যাঁ লাইট হ্যাঁ, জ্বলছে, মানে এত এটা আমি চকচক ঋতুদার করছে। ইন্টারভিউ করেছিলাম, বলেছিল যে আরোই একটা কথা বলেছিল যে ও নাকি একদম আমাদের মতো, জানিস তো, মেঝেতে বসে পরনিন্দা পরচর্চা করে এ করে। ঋতুদার আমি লিখেছিলাম। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, একটা ঘটনা বলতে পারি। আমরা কাশীর ঘাটে, হুম রানীর ঘাট যেটা, হুম আমরা শুট করছিলাম। এবার সেখানে সিঁড়িগুলো না, সে এত বড় বড় হ্যাঁ সব সিঁড়ি, ঘাটের সিঁড়ি তো এত বড় বড় সিঁড়ি, তো ওখানে ওঠানামা করা সম্ভব নয়, কেউ চেয়ার টেয়ার নামায়নি, একটা খালি চেয়ার নামানো হয়েছিল ওর জন্য, বাকিরা সবাই ভাই সিঁড়িতে বসে, হুম বুমাদা, রাইমা, আমরা সব হুম সিঁড়িতেই বসেছিলাম, হুম ঋতুদাও সিঁড়িতে বসেছে। ওকে চেয়ার দেওয়া হয়েছে, ও বললো যে অন্যদের চেয়ার কোথায়, হুম বললো চেয়ার এত দূর থেকে নামানো হুম যাবে না। হুম ও আমার চেয়ারটা নিয়ে যাও, হুম বসলোই না, স্ট্রেট সিঁড়িতে আমাদের সঙ্গে বসে দিব্যি হুম এ। আর ও যে কি খেত বুঝতাম না, তো আমরা, এটা আমার আবিষ্কার ছিল যে এই রামনগর ফোর্ট, অর্থাৎ কাশী মহারাজের এই যে যে বেনারস যে ফোর্টটা, যেটা হুম। ফোর্টের পাশে, রামনগরের যে ফোর্টটা। রামনগরে যে ফোর্ট, তো রামনগর ফোর্টের পাশে পেহলওয়ান কি লস্যি বলে একটা দোকান ছিল, আচ্ছা। ধস্য লস্যি বানাতো, ওদের লস্যিতে লস্যি, মালাই। মালাই, রাবড়ি। হ্যাঁ। সেটা আমি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বুমদা পরে দিদি, ভাই কি খাচ্ছিস রে তুই, দুদিন দেখলাম তুই শুটিং এর পর গাড়ি থেকে টুক করে ওখানে নেমে কি খাস, বললাম বুম্বাদা অমৃত খাই। হুম আচ্ছা, পরের দিন লাঞ্চে আনালো, খেয়ে বলছি সে কি রে, এটা দারুণ, এটা বেশি খেলে খাওয়া যাবে না কিন্তু অসম্ভব ভালো খেতে। হুম। এবার ছড়াচ্ছে, এবার দেখছি সবাই লাঞ্চে লাসি খাচ্ছে। এবার একদিন ঐশ্বর্যা বলছে তোমরা কি খাও বলো তো ভাঁড়ে করে, একদিন আমার জন্য আনো না, বলে তুমি খাবে, তোর জন্য এনেছি।
সে খেতে বলছে দিস ইজ এক্সেলেন্ট বাট ইট উইড বি ভেরি ফ্যাটনিং ফর মি, আই কান্ট হ্যাভ ইট বাট ইটস লাভলি। বললাম যে দেখো আমরা কিন্তু সবাই মিলে এই যে তোমাকে বাঙালি করে দিচ্ছি, এই যে তোমার ডায়েটটা একদম ওয়েন্ট ফর আ টস, এইবার তোমাকে আরো 1 মাস থাকলে তুমি বাঙালি হয়ে যাবে, সব ভুলে যাবে। কি খেত? কি যে খেতো আমি জানতাম, আমি তো সবসময় দেখতাম একটা গ্লাসের মধ্যে একটা পাইপ বার করা আছে আর লিডটা লাগানো আছে, কি যে চুমুক দিয়ে চুকচুক করে খেতো আমি জানি না। ও তাই না? ওটা ফ্রুট জুস হতে পারে, চা জুস হতে পারে, কোনো হেলথ জুস হতে পারে, অন্য কিছু হতে পারে। আমি ওকে সলিড খাবার খেতে দেখিনি কোনোদিন, সেটা হয়তো ঘরে খেত, কিন্তু আমি কোনোদিন আমি অনেককে মানে অনেক হিরোইন হিরোকে কিন্তু সবসময় কিছুতে একটা সিপ করতে দেখি। বৌমাদা খুব মেনটেন করেছে, আমি প্রথম থেকেই দেখি। তুমিও মেনটেন করেছো? আমি খাই, আমি এক্সারসাইজটা করি, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি আমি একটা ফেজের মধ্যে দিয়ে যাই। ধরো আমার বছরে 3টে ফেজ থাকে যখন আমি ডায়েট করি না। পুজোর সময় করি না, ক্রিসমাসের সময় করি না, আর পয়লা বৈশাখের ওই সময়টা করি না। বাকি সময়টা আমি ডায়েট করি। ডায়েট মানে কি, আমি খাওয়াটাকে আমি কার্বোহাইড্রেট না ওইসব কিচ্ছু করি না, খাই। আমার কাছে একটাই ফর্মুলা, যে পরিণাম মাথায় রেখে সেই পরিমাণটাকেই আমি কন্ট্রোল করি। আমি সব খাই। এটা খুব ভুল ধারণা যে এই খাবার খাওয়া উচিত না, ওই খাবার খাওয়া উচিত না, এটা খুব ভুল ধারণা। এটাকে ভাত খাও? আমি দুবেলা ভাত খাই। আমি ভাত খাই, মাছের ঝোল খাই, ডাল খাই, সবজি খাই, স্যালাড খাই, দই খাই, ছানা খাই, সব খাই। এই খাবার মধ্যে কিছু না, তোমাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এরকম। আর তুমি তো ওইসব করো, এক্সারসাইজ রেগুলার জিম করো, এক্সারসাইজ করো। আমি ওই বললাম পরিমাণ মাথায় রেখে খাই। আর আমি জাঙ্ক ফুড খাই না, আমার ভালো লাগে না খেতে। ফুড ভালো লাগে না বলবো না, কয়েকটা জাঙ্ক ফুড অবশ্যই ভালো লাগে, বাট ওই মিনিমাল। সপ্তাহে একটা চিট মিল থাকে, রবিবার চিট মিল, সেদিন আমি একদম আমাদের রোজ চিট মিল। চিট মিল খাই। আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, রসের মিষ্টি, বাঙালি মিষ্টি রস খেতে ভালো লাগে, আমি সেটা খাই। বাট ওই সপ্তাহে একদিন একটা মিল, তারপর আবার চলে গেলাম একটা স্বাস্থ্যকর ব্যালেন্স ডায়েট। তোমার বউ ওই 25 বছরে তোমাদের বিবাহ বার্ষিকী হলো, তোমার স্ত্রীকেও দেখলাম যে একদম ছিপছিপে সেরকম একদম সুন্দর, মানে তোমরা কি দুজনে মিলে সেমই? ও খাওয়া দাওয়ায় একটা পরিমিতি বোধ আছে, আর একটা জেনেটিক্যালি গিফটেড, যে ও খুব তাড়াতাড়ি কিছু করে এমনিতে না, মানে হাউসওয়াইফ না? না, ও ডিজাইন করে, জুয়েলারি ডিজাইনার। ও জুয়েলারি ডিজাইন। ও তোমাদের ফ্যামিলি তো জুয়েলারি। ও আলাদা করে, ওর আর্টটা ওর সাবজেক্ট ছিল, যে কারণে ও ভীষণ খুব সুন্দর, ডিজাইনিংটা ওর একটা ন্যাক আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। আচ্ছা, তুমি একটা এত বড় একটা জুয়েলারি মালিক, বলা যায় না মালিকই হওয়ার পরে, তুমি এত খেটে খুঁটে একটা, তোমার একটা প্যাশন আমি জানি, কিন্তু তুমি অনেক জায়গায় বলেছো যে আমার এই সময় খুব টাকার দরকার ছিল, অমুক সময় খুব টাকার দরকার ছিল, এগুলো বলো কেন? না, এইটা একটা ভ্রান্ত ধারণা, যে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি বিজনেস ছিল, তাতে করে এককভাবে এসব আমি হচ্ছি এর একমাত্র এর ওয়ারিস, ওসব কিছু না। আই ওয়াজ পার্ট অফ দ্য ফ্যামিলি। কিন্তু আমার এই ব্যাপারে আমি বরাবরই, জানো তো, সৎ থাকার চেষ্টা করেছি নিজের কাছে এবং সবার কাছে। তাতে করে যেটা মনে হয়েছে যে ওই ব্যবসাটাতে আমার মন ছিল না, প্রথম থেকেই ছিল না, এবং সেটা আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমার দ্বারা আমাকে এটা আপিল করছে না। কারণ আমি এমন একটা মানসিকতা নিয়ে বড় হয়েছি, সেখানে আমার মনে হয়েছে আমি নিজে কিছু করব, এতটা হোক সেটা নিজের হবে। অর্থনৈতিক অসুবিধা হওয়ার কোনো কথাই, বাবা একটা খুব পরিষ্কার কথা বলেছিলেন যে যদি তোমাকে তোমার পথ বাঁচতে হয়, আমি বলবো সম্পূর্ণভাবে সেটা বেছে নাও। তাতে করে কি হবে, তোমার আত্মগ্লানি অনুভব করবে না তুমি কোনোদিন যে আমাকে করে দিয়েছে, তুমি বলবে যে আমি করেছি। তাতে দেখবে জীবন সায়ান্নে গিয়ে নিজের প্রতি নিজের একটা রেসপেক্ট বাড়বে, শ্রদ্ধা বাড়বে, নিজের যাই তুমি করো না কেন, যাই তুমি পাও না কেন, সেটা তোমার একান্তভাবে নিজের হবে। তাই পথ চলাটা নিজে করো, আমার খুব ভালো লেগেছিল সেটা। সেই কারণে আমি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়ে নিজে থেকে কিন্তু এই পথ চলা শুরু করেছি। কারণ তোমার বাবা চাইলে একটা ছবি প্রডিউস করে দিতেই পারতেন। লোকে ভাবে যে ওই সোনার চামচ দিয়ে মুখে দিয়ে জন্মেছি। আমার পথটা কিন্তু যখন আমি এককভাবে পথ বেছে নিয়েছি, তখন কিন্তু আমি সবার একই অবস্থা, আমরা কিন্তু জিরো থেকেই শুরু করেছি। আচ্ছা, হ্যাঁ। এবং আমার স্ত্রী সেই সময় আমার প্রেমিকা ছিল, আমার বাগদত্তা পরবর্তীকালে, এবং তারপর তো স্ত্রী। কি করে প্রেমটা হয়েছিল একটু বলো।
কোনোদিন শুনিনি। ওই আমি সবে তখন কলেজের গন্ডি, কোন কলেজে ছিল? সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স। ওর তখন বোধহয় আর ফার্স্ট স্কুল? ইয়ারে। স্কুল ছিল আমার কোথালস মেমোরিয়াল স্কুল, আচ্ছা কাশিয়ামে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও তুমি কি হস্টেলে থাকতে না? হ্যাঁ, বোর্ডিং স্কুলে পড়তাম। ও তো সেইখানে তখন বেরিয়েছি, তখন ওর সঙ্গে একটি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আলাপ, সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর দেখলাম যে কিছুদিন পরে আমি বুঝে গেছিলাম সেই সময় অনেক কিছুই আমার মানে আমি তখন উপলব্ধি করিনি, কিন্তু একটা জিনিসই উপলব্ধি করেছিলাম যে বাকি জীবনটা এর সঙ্গেই কাটাতে চাই। কোথায় থাকতেন উনি? উনি সল্ট লেক, আমি কাঁকুর গেছি। আচ্ছা। তো তারপর এই মিষ্টি। করতে তোমার তো সেকেন্ড ইয়ার থেকেই তুমি ইয়েতে চলে এলে ফিল্মে। ফিল্মে, তখন সবে ফিল্মে ঢুকেছি। আমার ধারণা ছিল ঠিক আছে, এটা দিস ইজ এ পার্ট টাইম হবি। আমি এটাকে খুব সিরিয়াসলি নিইনি প্রথম কথা, মানে সিনেমাটা। সিনেমাটাকে। আর আমাকে প্রভাত দা ডেকে কাজ হ্যাঁ করেছে, এই ব্যাপারে আমি ভীষণ ভাগ্যবান। হ্যাঁ। আমাকে প্রভাত দা, সেই সময় প্রভাত দার যে কি প্রতিপত্তি এখনো লোকে জানে, ছবি করেছিলেন উনি পর পর, এবং ওয়ান অফ দ্য ভেরি ফিউ ডিরেক্টর্স ইন দ্য হিস্ট্রি অফ বাংলা সিনেমা যিনি কমার্শিয়ালিও সাকসেসফুল, আবার আর্ট হাউস সিনেমাতেও, অন্য ধারার ছবিতেও সাকসেসফুল। তিনি একাধারে প্রতীক বানিয়েছেন, পাপি বানিয়েছেন, প্রতিদান বানিয়েছেন, আবার একদিকে উনি শ্বেত পাথরের থালাও বানিয়েছেন। কাজেই তিনি আমায় ডেকে কাজ দিয়েছিলেন। এবং কতজনকে এনেছেন নতুন, ব্রেক দিয়েছেন, কতজনকে ব্রেক দিয়েছেন ভাবা যায় না। সেই তো উনি আমায় ডেকে কাজ দিয়েছিলেন। প্রথমে ওইভাবেই চলে আসা, তাই তো? ওইভাবে চলে আসা। তারপরের ছবি অঞ্জনদা দেখলেন, অঞ্জন চৌধুরী। সেই সময় অঞ্জন চৌধুরীর নাম ছবির আগে আসতো, অঞ্জন চৌধুরীর ছবি, ওনার নামে ছবি চলতো। উনি আমায় দ্বিতীয় ছবিতে ডাকলেন। আমার শুরুটা আমি ভীষণ ভাগ্যবান, আমি প্রথমেই এত বড় বড় পরিচালকদের সান্নিধ্য পেয়েছি, তাদের আশীর্বাদ পেয়েছি। ড্রপটা হলো তারপর থেকে। তারপর যখন আস্তে আস্তে নাম করছি, হঠাৎ করে দেখলাম মহাশূন্যের মধ্যে ভাসছি আমি, নিঃশ্বাস সেই টোটাটা হয়ে গেল। হ্যাঁ, তবে ওটা দরকার ছিল। কেন জানো তো, বলে না, তুমি যদি, লোকে বলে দুটো ফেজ আসে, লোকে বলে স্ট্রাগল, আমি বলি এটা হচ্ছে মনের ব্যায়াম, শরীরের ব্যায়াম। এই যে তোমাকে, তোমার আত্মার ব্যায়াম, তোমাকে যে শক্ত করছে ভেতর থেকে, এই যে সংগ্রামটা খুব দরকার। সংগ্রাম যদি না থাকে জীবনে, তাহলে কোনো জিনিসের মূল্য তুমি উপলব্ধি করতে পারবে না। আজকে আমি কেন, আমাকে বলে যে আমি প্রায় 30 বছর হতে চললো, আজ পর্যন্ত কোনো শুটিং এ আমি 5 মিনিট দেরি করিনি। তার কারণ আমি জানি এটা আমার খুব কষ্টলব্ধ, এই যে জায়গাটা পেয়েছি, আমাকে কেউ হাতে করে দেয়। কাজেই আমি ভীষণ কঠিন, মানে ওই সময় বাংলা ছবিটা বাজেট কম, এই কম, রাস্তাঘাটে শুটিং, একটা শিফটে, মানে একই ঘরের মধ্যে অঞ্জন চৌধুরী 3 রকম সেট রেখে করছে, স্বপন সাহা। হ্যাঁ, তার কারণ ওনার বাজেটে তৈরি মধ্যে 3টে ছবি করছে একসঙ্গে। আমি 3টে ছবি করতে হবে, কারণ এই বাজেটে আমি দিতে পারবো। একই ঘরের মধ্যে 3 রকম শট তুলছে, এবং তিনি খুব মুন্সিয়ানার সঙ্গে সেটা সাংঘাতিক। এবং 3টে ছবি চলতো। হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার মারা যাওয়ার পর যে হাহাকার হয়েছিল, সেটা তখন ওরাই বাঁচিয়েছিল। প্রভাত দা, সুজিত দা, বীরেশ দা, এনারা সেই সময় হাল ধরেছিলেন। পরবর্তীকালে হরদা, স্বপন দা, অনুপ দা, এরা ছিল বলে সেই সময় বাংলা ছবি 80-র দশকে, 90-র দশকে কি হচ্ছে, আমরা অবশ্যই গৌতম দার নাম করব, বুদ্ধদেব বাবুর নাম করব, অপর্ণা মানে রীনাদির নাম করব, ঋতুদার অবশ্যই নাম করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের অবদান ভুললেও চলবে না। না, এরা তো টাকাটা তুলে আনছে, তবে তো প্যারালাল ছবিটা হচ্ছে। এক্স্যাক্টলি, এটা ঋতুদা আমাকে বলেছিল। আগে ওরা তো টাকাটা তুলে আনছে, যেটা আমাদের খবরের কাগজে বলা হতো, সুনীল গঙ্গোপাধ্যায় দিয়ে পাতা পড়ে না, সাধারণ সাংবাদিক দিয়ে পাতা পড়ে, সুনীল গঙ্গোপাধ্যায়টা হীরের মতো থাকে। বাহ, এর থেকে বড় আর কি ডেসক্রিপশন হতে পারে। সেই সময় সত্যি গোল্ডেন পিরিয়ড। আমি গোল্ডেন পিরিয়ড তো 60-এর দশক বলি, আমার কাছে গোল্ডেন পিরিয়ড ছিল 90-এর দশক, কারণ সেই সময় ছবি কিন্তু পরপর চলতো। আমি মানে আমার ছবি 6 মাস চলেছে, আমি কোনোদিন ভাবতে পারি 6 মাস, মানে লিটারালি 6 মাস, 26 সপ্তাহ লিটারালি চলেছে। আচ্ছা টোটা, তোমার বম্বে জীবনটা একটু শুরু করি। যে তুমি এই যে আলিয়া ভাটের সঙ্গে কাজ করলে রকি রানীতে, হ্যাঁ, মানে রণবীর সিং এর সঙ্গে, হ্যাঁ, তারপরে তুমি অমিতাভ বচ্চনের সঙ্গে একটা ছবিতে ছিলে, হ্যাঁ, ওই এক্সপিরিয়েন্সটা, মানে তোমার এই বম্বের এক্সপিরিয়েন্স গুলো একটু বলো কিরকম। দেখো, মুম্বাইয়ের কথা যদি শুরু করতে হয়, তাহলে অবশ্যই
সেটা শুরু করা উচিত সুজয় ঘোষকে দিয়ে। হ্যাঁ। কারণ সুজয়ের জন্য হুম, আমার বম্বের জার্নিটা শুরু হয়। হুম। সরি, মুম্বাই। বম্বে বললে খুব রেগে যায় অনেকে। তাই না? হ্যাঁ, মুম্বাই। ওরা বিশেষ করে রেগে যায়, বলে কেউ মুম্বাই নেই বল सकते हो आप लोग। ও। তো মুম্বাই, ঠিক আছে। তো সুজয় আমাকে একটি শর্ট ফিল্ম দিয়েছে। ছবিটার নাম হচ্ছে অহল্যা। অহল্যা, হ্যাঁ। হ্যাঁ, তো সেই রাধিকা। সময় ছবিটা ভাইরাল হয়েছিল। যখন ভাইরাল শব্দটা যে কি, তখন ভাইরাল শব্দটা শুধু সর্দি কাশির ক্ষেত্রেই ব্যবহার করা হতো। হ্যাঁ। তো সেই সময় ভাইরাল হয়েছিল। হ্যাঁ। তো ওইটা দেখার পর মুম্বাইতে অনেকেই আমার সম্বন্ধে উৎসাহী হয়। সুজয় আমাকে তার পরের ছবিতে কাহানি টু দুর্গা রানী সিং এ বিদ্যার অপোজিটে কাস্ট করে। তারপর মধুর ভান্ডারকর হুম, ওই শর্ট ফিল্ম দেখার পরই আমাকে ইন্দু সরকারে কাস্ট করে। হুম, দাদাও মানে প্রদীপ সরকার, উনিও আমাকে ওই শর্ট ফিল্মটা দেখার পরই হেলিকপ্টার ইলাতে হুম। কাস্ট করে। তো এইটা সুজয়ের হাত ধরেই প্রায় বলতে পারো। এবং যার ফলস্বরূপ পরবর্তীকালে অনেকেই কাজগুলো দেখতে থাকে, দেখে যে ঠিক আছে, খুব একটা ফেলে দেওয়ার মতো অভিনেতা নয়, দিয়ে কাজ করানো যেতে পারে। করতে করতে ঠিক কোভিড এর ফার্স্ট ওয়েভটা তখন সবে ওভার হয়েছে। শানু আমাকে ফোন করে। শানু শর্মা হচ্ছে মুম্বাইয়ের খুব নামকরা কাস্টিং ডিরেক্টর। ভদ্রমহিলা শুধুমাত্র ওয়াইআরএফ মানে যশরাজ ফিল্মসের জন্য কাস্টিং করেন, আর যদি কারণ নিজে ছবি করেন তখন কারণের জন্য কাস্ট করেন। তো উনি এক রবিবারের সন্ধ্যেবেলায় আমায় ফোন করে বলে ফ্র্যান্টিক্যালি যে টোটা, আই এম সেন্ডিং ইউ অ্যান অডিশন পিস, ইউল হ্যাভ টু ডু ইট রাইট অ্যাওয়ে। আমি বলছি কেন এত তাড়া কিসে? আরে রোববার ছেড়ে দাও, আমি যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে। বলছি না না, প্লিজ 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 করে দাও, এক্ষুনি দাও, আমি তোমায় কিচ্ছু বলতে পারছি না। বলে ডিরেক্টর কি, প্রজেক্ট সম্বন্ধে কি, বলে কিচ্ছু বলতে পারবো না, তোমাকে একটা অডিশন পিস পাঠাচ্ছি, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তুমি ওটা পড়ে একটা করে দাও, হুম, এক্ষুনি চাই। ঠিক আছে, আমি পিসটা পড়লাম, বেশ মজাদার পিস। হুম। তো ওটা পড়ার পর আমি করে, আমার বোধহয় ফার্স্ট টেকটা আমার নিজের ভালো লাগেনি, বললাম না এটা করবো না। সেকেন্ড টেকটা অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফাইনাল টেক ওটা করে, প্রায় 3.5 না 4 মিনিটের একটা অডিশন পিস ছিল, করে আমি ওকে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়ে চলে গেছি। ঠিক 27 না 28 মিনিটের মাথায় একটা কল, টোটা ইউ আর মার্ভেলাস, Karan is absolutely delighted with you and he wants to cast you in his film. I know which Karan? তখন বলছে করণ জোহর। আমি না তখন বোকার মতো প্রশ্ন করলাম, which করণ জোহর? ও। তখন আমাকে বলছে how many Karan Johars do you Do you know? know? আমার না মাথায় ঢোকেনি। তুমি তো ঋতুপর্ণ ঘোষকেও প্রথমে ফোন করাতে বলেছিলে যে আমি জর্জ বোস। আরে আমার না কিছু বদমাইশ বন্ধু ছিল, হ্যাঁ, আর হ্যাঁ। রোববার দিন আমি ফুটবল খেলতে যেতাম। আমার হ্যাঁ। বাড়ি আর সামনে পার্ক, আমি ফুটবল খেলতাম রোববার দিন বন্ধু বান্ধবরা সবাই মিলে। এবার সেই সময় আমাকে, আর তখন তো ল্যান্ডলাইন, হ্যাঁ। ফোন করে এই টোটার ফোন টোটাকে ডেকে দে, এই টোটার ফোন টোটাকে ডেকে দে। একান্নবর্তী পরিবার বারান্দা থেকে ডাকছে, এই টোটা তোর ফোন এসছে, জরুরি ফোন। এবার এরকম বেশ কয়েকবার হয়েছিল, এমনি জরুরি ফোন ভেবে এসেছি। তো বলছে নমস্কার मैं महेश भट्ट बोल रहा हूँ बॉम्बे से। হ্যাঁ। একদম হ্যালো টোটা, আই এম यश চোপড়া, এসব আমার বন্ধুরা করতো বদমাশি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলছে যে আলাম কে ফোন করেছে, হ্যাঁ। বলছে ঋতুপর্ণ। আলাম আমার না খুব রাগ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো বন্ধু ফোন করেছে, আমি আজকে তাকে গিয়ে উত্তম মধ্যম দেব। হ্যাঁ। দৌড়ে গিয়ে দাঁড়া তোরা খেল আমি আসছি, গিয়ে দৌড়ে বাড়ি থেকে ফোন ধরে 10 মিনিট ধরে আছি ঋতুদা, কিন্তু আমি তোকে জানি না। হ্যালো, কে বলছেন? বলে আমি ঋতুপর্ণ ঘোষ। বলছে হ্যাঁ আমিও না জর্জ ডাব্লিউ ঘোষ। না, প্রচন্ড মুহূর্তের নীরবতা, তারপর ঋতুদার সেই হাসি ট্রেডমার্ক বিখ্যাত। হাসি। হ্যাঁ। বলি না রে, আমি সত্যি সত্যি ঋতুপর্ণ। আর না, আমি ঘাবড়ে গেছি। আলাম যে ঋতুদা প্লিজ প্লিজ কিছু মনে করো না, আমার বন্ধুরা এরকম বদমাশি করে। বলে না না, বুঝতে পেরেছি না এরকম বলবি। বলে সরি সরি সরি, বলো। বলে শোন না, একবার দেখা করি আমার সঙ্গে, আমি একটা ছবি করছি। তো সে সেই রকমই করণ জোহর। সেরকমই কারণ না না না, তো শানু ফোন করেছে তার মানে হ্যাঁ, জানি, হ্যাঁ। এ গ্রেড কেউই হবে, হ্যাঁ, কারণ হ্যাঁ, তো সবার জন্য কাস্টিং করে না। তখন যাকে, তো গেলাম মুম্বাইতে, গিয়ে অসম্ভব একজন ভদ্র মানুষকে মিট করলাম, যিনি হচ্ছেন করণ জোহর। মানে একজনের সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে যা লেখা হয় তার একদম 180 ডিগ্রি বিপরীত। মানুষটি এমন যার
অফিসে ঢুকলে নিজে দাঁড়িয়ে থাকে লবিতে, ওয়েলকাম টু ধর্মা বলে, ও বাবা, হ্যাঁ। বসিয়ে বলে হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাভ, টি হুম, কফি, ডেকে। মানে তার ভদ্রতা, তার মার্জিত ব্যবহার, বলে না শিক্ষার বিদ্যা দুটো এক হ্যাঁ, জিনিস হ্যাঁ। নয়, কিন্তু বিদ্যাটা পুঁথিগত হয়, শিক্ষাটা পারিবারিক হয়। তোমার নাচের ব্যাপারটা কি করে আমাকে প্র্যাকটিস ওটা হলো? প্রথম দিনই বলেছিল যে শোনো, এটা রোলটা আমি জানি তুমি করতে পারবে, আমি তোমার কাজ দেখেছি, তোমার অডিশন দেখে আমি বুঝে গেছি হুম, করতে পারবে, একটাই তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তোমায় কত্থক নাচতে হবে। হ্যাঁ, আমি না ভাবছি যে কত্থক আমি নাচবো কি করে, ভাবলাম যে আমি জীবনে নাচিনি স্যার। হ্যাঁ, বুঝা, তখন বলছে শোনো আমি জানি তুমি পরিশ্রম করলে পারবে, হ্যাঁ, তোমার নাচের ভিডিও আমাকে পাঠিয়েছে, তুমি ওয়েস্টার্ন ডান্স করো, হ্যাঁ। তার কিছু ভিডিও আমি অ্যাওয়ার্ড শো বেশ কয়েকটা আগে তো করতাম ডান্স শো, বলে পাঠিয়েছে ইউ হ্যাভ ন্যাক ফর ডান্সিং, ইউ হ্যাভ সেন্স অফ রিদম, তুমি পারবে। আমি ভাবছি কি বলবো, লোভ হচ্ছে, আমি তো না করতে পারি না যে আমি নাচ। আলাম ঠিক আছে স্যার, আপনার যদি আমার উপর কনফিডেন্স থাকে তাহলে আমি কেন নিজের উপর হুম, কনফিডেন্স হুম, রাখবো। হুম, হুম, বেশ, আমি পরিশ্রম করতে রাজি। হুম। তো এখানে পারমিতাদির কাছে শিক্ষা শুরু হলো। এখানে প্রায় 20-22টা ক্লাস করেছিলাম, আর মুম্বাই থেকে ওই বৈভবী মার্চেন্ট ওনার টিমকে পাঠিয়েছিলেন, নিকিতা, ওর কাছে প্রায় 20টার মতো ক্লাস। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি সব মিলিয়ে 42টা ক্লাস তোমার করেছিলাম। এক্সপিরিয়েন্স কিরকম আলিয়া ভাটের সঙ্গে, জয়া বচ্চনের সঙ্গে, এদের সঙ্গে? জয়াদি তো মাই ডিয়ার, হ্যাঁ, জয়াদিকে আবার ওই জয়াদিকে যেরকম দেখানো হয় একেবারেই না, সেটের মধ্যে না গুড্ডি তো গুড্ডি, সবসময় হাসি ঠাট্টা মজা করছেন, কি সুইচ অন সুইচ অফ ভাবতে ও পারবে না। সারাক্ষণ ক্যামেরা, পাপারাজিতে যা তা বলছে টলছে। দেখো ওনার ওনার একটা ব্যাপার হচ্ছে যে উনি, ওনার সামনে উনি ভিড় পছন্দ করেন না, যে একদম সবাই গায়ে পড়ে ছবি হ্যাঁ, তুলবে, হ্যাঁ, এটা পছন্দ করে না। ওনারা তো অন্য সময়ের মানুষ, যেখানে হ্যাঁ, ভদ্রতা সভ্যতা ছিল। ছিল, ম্যাডাম আপনার ছবি তুলবো কি, তখন তো দুজন বা দূর থেকে, তিনজন, হ্যাঁ হ্যাঁ, দূর হ্যাঁ, থেকে তুল, একদম নাকের কাছে একটা মোবাইল নিয়ে ছবি উনি পছন্দ করেন না, বারবার বলেন সেটা যে হ্যাঁ, করুন, আমার ভালো লাগে না, শোনে না। না, পাপারাজি তো কারো, পাপারাজিরা পাপাদের কথাই শোনে না, না, তাদের নিজেদের পাপাদের কথা শোনে না, তো অন্যদের কথা কি শুনবে। সত্যি। তো সেখানে নাকের সামনে কানের সামনে নিয়ে ছবি তুলবে, উনি রেগে যান। কিন্তু আমি সেটে দেখেছি সারাক্ষণ ইয়ার্কি মারছে, হাসি ঠাট্টা করছে, আমরা সব সিরিয়াস। তোমার সঙ্গে বাংলায় কথা বলতো? হ্যাঁ, তাই? হ্যাঁ, কিরকম দেখো প্রাদেশিক মানসিকতা। আমাদের প্রথম দিন হয়েছে যে যেখানে আমরা চ্যাটার্জি পরিবার, রান্ধাবা পরিবারের হ্যাঁ, বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, সবাই হয়েছে, সবাই সেদিকে সবাই আছে, সেটা চূর্ণি এবং আমার প্রথম দিনের সিন, আমার হ্যাঁ, তো তুমি প্রথম যা দিন। চুন ছিলে, হুম। হ্যাঁ। এইবার আমরা যাচ্ছি, সবাই আসছে, হ্যালো হাই, খুব পোলাইটলি, কারণ তো যেরকম হাই ওয়েলকাম, দিস ইজ ইয়োর ফার্স্ট ডে, আই এম শিওর ইউ উইল এনজয় হুম, ইট হুম, করে, যেরকম হয় সবাই। বাকি জয়া দিয়ে এলেন, জয়া দিকে গিয়ে পায়ে হাত দিয়ে, এই পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না, কেমন আছো তোমরা, ভালো। তারপর জাস্ট এরকম করে একবার চোখ বোলালেন চারদিকে, বললে, তবে ইংরেজিতে বললেন, এরা কিন্তু বাংলার নাম করা শিল্পী, হ্যাঁ, হুম, ছোটখাটো শিল্পী না, হ্যাঁ, এরা কিন্তু প্রত্যেকে অনেক ছবি করেছে, হ্যাঁ, কাজেই তোমরা এটা ভেবো না তারা নিউ কামার, ব্যাস এইটুকুনি। হুম। মানে বাবা, এটা যে বাবা। আমার রাজ্যের লোক বা আমার মানে হ্যাঁ, এটা হ্যাঁ, বাঙালি শিল্পী, তুমি এটা ওরা জানে যে বম্বেতে তো, বম্বের ইন্ডাস্ট্রির বাইরে যদি কেউ থাকে মুম্বাইতে, তারা মনে করে যে মানে অতটা হ্যাঁ, সেই হ্যাঁ, সেই জায়গাটা সেই দেওয়া জায়গাটা হয় দেওয়া। না যতক্ষণ না কেউ এখন অর্জন কিন্তু করছে, আবার আস্তে আস্তে, না হ্যাঁ, যতক্ষণ না কেউ অর্জন অর্জন করছে, করছে। ওরা ওইটা খুব, ওরা মেরিটে বিশ্বাস করে, হ্যাঁ, তুমি অর্জন করো, তোমার মাথায় তুলে নাচবো, এমনি কিছু দেবো না, যদি না খুব বড় স্টারের ছেলে বা মেয়ে হও। হুম, 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 মানে প্রথম দিনই বুঝে দিল এরা কিন্তু, মানে এইটা অসম্ভব বাঙালি হুম। প্রীতি, কিন্তু এটা তোমাদের একটা আমার বিরাট ভীষণ পাওনা। ভালো লেগেছে। আর আর তুমি আলিয়া ভাটকে কিভাবে দেখেছো, মানে ওর কাজটা কম? আলিয়া ভাট, জানো তো, আলিয়া ভাট বা রণবীর সিং, এরা এত কাজের মধ্যে থাকে না, কাজের মধ্যে ডুবে থাকে, সেখানে না মানে কি হয় এদের স্টারডম, আমি হ্যাঁ, মুম্বাইতে বেশিরভাগ শিল্পীদের দেখেছি, বিশেষ করে আলিয়া এবং রণবীরের মতো এ গ্রেড শিল্পীদের হুম, তো দেখেছি, তাদের বাইরে একটা এ গ্রেড স্টার, এ গ্রেড মোড়ক থাকে, কিন্তু সেটে যখন ঢোকে, হুম, আমি কর্মী, আমি এখানে কাজ করতে এসেছি। হুম, 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 আমি এক এক সময় হয়েছে যে ওই দুর্গাপুজোর সিনটা যখন হচ্ছে, সব স্টার তো সবাইকে চেয়ার দিতে দিতে আলিয়াকেই চেয়ার দিতে ভুলে গেছে, আলিয়া কিন্তু দিব্যি ওই স্টেজের উপর বসে পা দোলাতে দোলাতে, আমি তখন কি বলি, আলিয়া হুম, তুমি হুম, বসো, হুম, বলছে নো 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 স্যার প্লিজ ইউ সিট, হুম, হুম, অ্যাবসলিউটলি ওকে। হুম, 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 হুম। মানে আমার কেন চেয়ার দেওয়া ওই হয়নি, মানে ওই সব, আমার ওসব কিচ্ছু নেই, কিন্তু না, না, না। মানে এরা যে কি পরিমাণ চরিত্রের মধ্যে ঢুকে যায় এবং আর কি চরিত্রটাকে, বড় শিল্পী এরা। এরা জানো তো ওখানে কাজ এবং কর্মী এ দুটোর প্রতি অসম্ভব সম্মান হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
যেটা আমাদের শিক্ষণীয় প্রত্যেকে। আচ্ছা, এবার তোমাকে বললি, তোমার তো একসঙ্গে অনেকগুলো রিলিজ, নিখোঁজ 2, এদিকে তোমার চালচিত্র, ওদিকে তোমার আর একটা কি বলতো, ফেলুদা। ফেলুদা মানে সাংঘাতিক ভাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি যে ভীষণ ভালো লেগেছে আমার নিখোঁজ 2টা, সত্যি ভালো যে খুব ভালো লেগেছে, আর খুব কষ্টও লেগেছে। বারবার স্বস্তিকার মেয়ে হারাচ্ছে, বিভিন্ন ছবিতে টেক্কাতে হারাচ্ছে, এখানে নিখোঁজে হারাচ্ছে। হ্যাঁ, এটা আবার একটু স্বস্তিকার জন্য মনটা খারাপ লাগছে যে ও বেচারা। হ্যাঁ, কিন্তু একটা কথা তোমায় জিজ্ঞেস করি যে এই যে সৃজিত ফেলুদা যেদিন রিলিজ করছে সেদিন স্টেজে উঠে বলছে আর কোনোদিন ফেলুদা করবো না, এটা কি বকনি ওকে পরে? তুমি তো কেঁদে ফেলেছিলে। আমার একটা তুমি জানতে না, মানে আমি আপসেট হয়ে গেছি। না, আমি শুনেছিলাম ও বলেছিল শুট করার সময় যে দেখো আমি যেভাবে ফেলুদাকে দেখি সেইভাবে শুট করার বাজেট এটা ওটিটি দিতে পারবে না আমার, কারণ আমি কত চাইতে পারি, তার তো একটা লিমিট আছে। এমনিতেই যে প্ল্যাটফর্মের জন্য কাজ করছি, হইচইয়ের জন্য, তারা কিন্তু অন্যান্য সিরিজের জন্য যা দেন তার দ্বিগুণের, মানে প্রায় 2.5 গুণ টাকা বরাদ্দ করেছে, তাতেও সংকুলান হচ্ছে না। কাজেই ও বলছে যে এটা যতক্ষণ না আমি ফিল্ম রাইট পাবো, মানে আমি হলে রিলিজ করতে না পারবো। আচ্ছা, এটা হলে তোমাদের যে কাশ্মীর ভূষণ, দার্জিলিং, যেগুলো আমরা দেখেছি তোমার সিরিজ গুলো, সেগুলো তো প্রত্যেকটাই হলে রিলিজের মতো, কিন্তু হচ্ছে না কেন? না, সেটা বাবুদার আমাদের খালি ওটিটি রাইট দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাবুদা ফিল্ম রাইটটা, বাবুদা ফিল্ম রাইটটা আমাদের দেননি, শুধু ওটিটি রাইট। শুধু ওটিটি রাইট। তো যে কারণে অরিন্দম শীল যে ফেলুদাটা করেছেন পরমব্রতকে সবাই নিয়ে, যাদের কাছে ফেলুদার রাইট আছে, সেই ফেলুদা আমরা সব ওটিটির জন্য করতে পারবো, বড় পর্দার জন্য না। কিন্তু সৃজিত যেভাবে দেখছিল বা দেখে ফেলুদাকে, লার্জার দ্যান লাইফ, বড় ক্যানভাসে, ফেলুদা হবে বড় ক্যানভাসে, আমি বাদ বাকি ছোট ক্যানভাসে করতে রাজি আছি, ফেলুদাকে আমি ছোট ক্যানভাসে আনবো করে দুঃখ পেয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখলো যে না, আমি তো যদি অন্তত লিমিটেড রিলিজেরও পারমিশন পেতাম, 20টা হল। কারণ কি বলছি, তোমাদের ফেলুদায় কিন্তু যে জিনিসটা ভীষণ ভালো লাগে, তোমাদের কথা তো আমি বলছি না, কিন্তু যেটা ভীষণ ভালো লাগে অনির্বাণ চক্রবর্তীকে, জটায়ু, মানে যেটা, মানে যে কারণে সত্যজিৎ বাবু বন্ধ করে দিয়েছিলেন কাজ করা, যে সন্তোষ দত্তের জন্য, সেটা কিন্তু সত্যিই উনি মানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। স্পিরিটটাকে এত সুন্দর ধরেছে না, যে কারণে একেন বাবুতে আবার ওটাই প্রায় একটু অন্য মোড়কে চলে যাচ্ছে না। তার কারণ তখন তো কেউই রাইটস পায়নি, একেন বাবু তৈরি হয়েছিল, যে কারণে বলা হয়েছিল, আমাকে সৌম্য বলেছিল, ব্রিফ দেওয়া হয়েছিল যেটা সত্য এই ফেলুদাই হচ্ছে, শুধু ওইগুলো জটায়ু, ওইখানে ফেলুদা একেন বাবুতে ফেলুদা এবং জটায়ু সম্মিলন হচ্ছে, হ্যাঁ, একেন বাবু স্বয়ং একদম সবকিছুতে। এইটা একটা। আর তোমার এরপরে তোমার শেষ করি এই বলে যে তোমার পরবর্তী, আচ্ছা ভালো কথা, নিখোঁজে যে ছেলেটি ছিল সবাই মনে করছে নাকি সে তোমার ছেলে, এটা একটু পরিষ্কার করে দাও। সপ্তর্ষি একটা ছবি পোস্ট করেছিল তার ফেসবুকে, যেখানে আমরা তো চরিত্রে বাবা ছেলে নিখোঁজে, তো হয়তো সেরকম কিছু একটা লিখেছিল, বাবা এবং ছেলে যখন এক ফ্রেমে, বা এই জাতীয় কিছু একটা লিখেছিল, তাতে করে মানুষ ধরেই নিয়েছে আমি ওর বাবা। তা নয়, আমরা পর্দায় বাবা ছেলে। এবং আজকের দিনে কি হয়, এখন তো অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু হয় না, পারসিভড ট্রুথ, মানে আমার যেটা সত্যি মনে হচ্ছে সেটাই সত্যি, বা সোশ্যাল মিডিয়ায় যেটা সত্য বলে প্রচারিত হচ্ছে সেটাই সত্য, সেটাই হয়। এবার মানুষ ধরে নিয়েছে আমরা সত্যি সত্যি বাবা ছেলে, মানুষ সেইভাবে লিখতে শুরু করে দিয়েছে, এটা ছড়াতে শুরু করে দিয়েছে, সুতরাং লোকে বিশ্বাসও করতে শুরু করে দিয়েছে যে সপ্তর্ষি আমার ছেলে। তোমার মেয়ে এখন কি করছে? মেয়ে ম্যাঙ্গালোরে আছে। ঠিক আছে, তাহলে আর পরের তোমার নেক্সট কি কি কাজ আছে সেটা একটু বলো। দেখো, এখনো পর্যন্ত যে কাজগুলো আছে, আমার তো দুর্ভাগ্যের বিষয় হলো আমার সব একসঙ্গে বেরিয়ে গেছে। এইটাই, হ্যাঁ, আমার সব যেটা ভেবেছিলাম যে 1 বছর ধরে বেরোবে, সেটা একই দিনে বেরোলো চালচিত্র, ছবি এবং ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর, তার ঠিক 3 সপ্তাহ পরে বেরোলো নিখোঁজ, এবং ব্ল্যাক ওয়ারেন্ট বলে একটি সিরিজ করেছিলাম হিন্দিতে, সেটাও বেরিয়ে গেল। ভালো ভালো কাজগুলো একসঙ্গে দেখে নিল লোকে। এবার মাঝখানে একটা গ্যাপ থাকবে, তারপর হিন্দির আরো 2টো কাজ বেরোবে, সেটা এই মুহূর্তে আমি নামটা বলছি, বেরোবে মনে হয় বছরের মাঝামাঝি, বা সেটা কি বড় পর্দায় বেরোবে? তো একটা বড় পর্দার, একটা ওটিটিতে। আচ্ছা, বাংলায় আর কিছু বাকি নেই, বাংলায় এখন আমরা
কাজ শুরু করব। এবার আবার সব এপ্রিল মে থেকে শুটিং গুলো শুরু হুম, হবে, হুম, হুম। বছরের শেষে দেখা যাবে। অফকোর্স যেটা ঘোষিত হয়েছে সেটা চালচিত্রর সিকুয়েল তৈরি হবে, হ্যাঁ, তো সেইটা আর দক্ষিণে একটা কাজ করছি, হ্যাঁ। ওটা এখনো সই হয়নি, কথাবার্তা প্রায় এগিয়ে গেছে। তো দক্ষিণ, যিশুও তো দক্ষিণে প্রচুর কাজ হ্যাঁ খুব, করেছে। ও তেলেগু ছবিতে বেশ ভালো কাজ করছে। একটা কিন্তু জিনিস ভালো হয়েছে এইসব এসে, মানে যে শুধুই বাংলায় থাকা এবং মন খারাপ করা সেই ব্যাপারটা কেটেছে, মানে চারদিকে মানুষ চড়িয়ে চড়িয়ে কাজ করছে। হ্যাঁ, মানুষ এখন, আর তাছাড়া দেখো বাংলায় আমাদের খুব খুব প্রতিভাবান শিল্পীরা আছে। আমি অন্যান্য প্রায় 4টে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমার মনে হয় খুব কমের মধ্যে, কম সময় বলো, কম রিসোর্সেস বলো, সবকিছুর মধ্যে সবচেয়ে ভালো আউটপুট দেয় বাংলা শিল্পীরা। এবং বাংলার অভিনেতা অভিনেত্রীদের কোনো জুরি নেই। তারা আমাদের আমাদের মানে হিন্দি ইন্ডাস্ট্রিতে বা মুম্বাইতে বলে যে সবাইকে 3বার বোঝাতে হয়, বাঙালিকে 1বার বোঝাতে হয়, এটা ওরা বলে। তাই। হ্যাঁ, এবং মজা করে বলে তোমরা তো আপ লোক তো মাচ্ছি খাতে হো না इसलिए। হ্যাঁ। তো ওরা বলে যে সত্যি একটা বাঙালি শিল্পীকে জাস্ট আমাকে সিনটা বলতে হয়, ওরা ধরে নেয়, কিন্তু আমাকে অন্য জায়গায় থেকে তাছাড়া 3বার ওখানে তো 4বার বলতে হয়। টেকনিশিয়ান তো প্রচুর বাঙালি আছে। প্রচুর বিহাইন্ড দ্য ক্যামেরা, হ্যাঁ, তুমি যে কত প্রচুর। বাঙালি হ্যাঁ। আছে ভাবতে পারবে না। বিশেষ করে ধরো মানে ক্যামেরা ডিপার্টমেন্টে, মানে ধরো ডিরেক্টর অফ ফটোগ্রাফি, অ্যাসিস্ট্যান্ট বা মেন, কতজন বাঙালি আছে। মিউজিক, হ্যাঁ। প্রচুর বাঙালি আছে। হ্যাঁ। আচ্ছা, কস্টিউম ডিপার্টমেন্টে প্রচুর বাঙালি আছে। শ্রেয়া অরিজিৎ দুজনেই বাঙালি। গানের তো ছেড়ে ছেড়ে দিলাম। দিলাম। হ্যাঁ। তারপর তোমার সেট ডিজাইনিং, হ্যাঁ। হ্যাঁ। প্রচুর অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টরস, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেগুলো যারা, প্রচুর। তারপর অনেক বড় বড় কোম্পানিতে, যেগুলো প্রোডাকশন কোম্পানিতে কাজ করছে, প্রচুর বাঙালি। আমি না মাঝে মাঝেই ভাবি যে হুম। এত, আমরা মাঝে বলি যে তোমরা সব যদি ছেড়ে চলে আসো এখানে, আমাদের কি করে চলে? বলে দাদা আমরা সেই সুযোগটা পাইনি বলে চলে এসেছি, হ্যাঁ। নইলে নিজের ঘর ছেড়ে কে কে আসতে চায়? আসতে চায় সেই। আসলে আমাদের তো ছোট ছোট ইন্ডাস্ট্রি বরাবরই industry। ছিল, তাই হ্যাঁ। এই নয় যে আগে বিশাল বড় ছিল এখন ছোট গেছে, তা নয়, কিন্তু এই ন্যারেটিভটা আমি একেবারেই না, বিশ্বাস কিন্তু করি এখন না। বড় হওয়া উচিত, কারণ এখন এত বেশি মানে সারা বিশ্বে লোকে একসঙ্গে ছবি দেখতে পাচ্ছে। দেখো সারা বিশ্বে ছবি দেখতে এইবার থাকে। আমরা না, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। এবার আমরা বলি যে আমাদের কিন্তু এই সময়টা, আমি আরো 5 মিনিট সময় নেব তোমাকে বলি, বলো। কারণ এইটা আমার অ্যাড্রেস করা খুব 10 দরকার। মিনিট না, হ্যাঁ, আমাদের কোনো দরকার নেই। ইদানিং দেখছি যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে যে বাংলা ছবি চলছে না। হ্যাঁ। এবং সেটা কিন্তু খুব রেসপন্সিবল মানুষরাই করছেন, যারা চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পৃক্ত, তারাই করছেন। কেন? এটা কি সত্যটা কি দেখেও দেখছেন না? বাংলা ছবি কিন্তু চলছে। ব্যাপারটা হচ্ছে যে বাংলা অন্যান্য ভাষার ছবি, আমরা ধরো এই মুহূর্তে মালায়ালাম ছবি নিয়ে ভীষণ নাচানাচি করছি, ও হোয়াট কন্টেন্ট ম্যান, হ্যাঁ, ও হ্যাঁ, হোয়াট, কি বিজনেস করছে। তুমি কি জানো, জাস্ট কয়েক সপ্তাহ আগে রিডিফে একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে লেখা আছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি 2024-এ 660 কোটি টাকা লস করেছে। আচ্ছা। Out of the 220 films that were released, only 22 managed to recover their investment. কিন্তু এটা নিয়ে কেউ কথা বলবে না, কারণ আমরা ন্যারেটিভটা ক্রিয়েট করেছি মালায়ালাম ছবি ভীষণ সুপিরিয়র, বাংলা ছবি খুব ইনফিরিয়র। কিন্তু বাংলা ছবিতে চলে আসি, বাংলা ছবি প্রায়, কেউ বলছে 42টা ছবি রিলিজ করেছে, কেউ বলছে 70টা ছবি রিলিজ করেছে, আমি মাঝামাঝি গিয়ে বলি ধরো 60টা ছবি রিলিজ করেছে, কিন্তু তার মধ্যে 12টা চলেছে, 12টা তোমার পয়সা উঠিয়ে নিয়েছে। এবার 60-এর মধ্যে 12 আর 220-র মধ্যে 22, রেশিওটা টানো তো। সত্যি তাই। অঙ্ক তো মিথ্যে বলবে না তোমাকে, না। কিন্তু আমরা এটা বলবো না। আমি নিজে হল ভিজিট কেন করেছি। এটা কেন আমি মানে বলছি তোমাকে, শোনো, আরো একটা বলছি, আমি নিজে হল ভিজিট করেছি ডিসেম্বরের লাস্ট উইকে। খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেক এবং চালচিত্র। আমি কত বাঙালিকে দেখেছি, বিশেষ করে সাউথ সিটিতে, একটা হল থেকে বেরিয়ে, মানে একটা অডিটোরিয়াম থেকে, মানে একটা অডি থেকে, অডি নাম্বার 2 থেকে বেরিয়ে অডি নাম্বার 3-তে বাংলা ছবি চলছে, পরের শোটা দেখতে যাচ্ছে। তারা দেখে, তারা দেখছে, হ্যাঁ বহুল সংখ্যায় দেখছে না এখন, মানে যখন সুযোগ পাচ্ছে। আমরা কি হচ্ছে, আমাদের হল তো কমে গেছে স্বাভাবিকভাবে, কোভিডের পর অনেকগুলো হল সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হয়েছে, কিন্তু আমরা দোষ দিচ্ছি বাংলা, হল কমে গেছে, আমরা পৌঁছতে পারছি না। কিন্তু আবার হল যে সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, বিশেষ করে এসবিএফ যে থিয়েটার্স গুলো তৈরি করছে বিভিন্ন প্রান্তে, এবং সব ডুওপ্লেক্স, কিন্তু মানে একটা জায়গায় 2টো করে
স্ক্রিন করছে, 200, 250, 180, 150 এরকম করে করছে, এবং তাতে করে খুব সুন্দর সাউন্ড, সুন্দর প্রজেকশন, সুন্দর প্রগ্রেস কিন্তু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটাকে কিন্তু হাইলাইট করছি না। এইটাই আমার খুব গায়ে লাগে। কেন এইটা কেন করে বাঙালিরা, যে নিজেরা নিজেদেরকে টেনে নামায় কেন? হ্যাঁ আজীবন ধরে করে আসছে, আজীবন ধরে, কিছুতেই বাঙালিকে সহ্য করতে পারে না। হ্যাঁ ভালো দিকটা দেখুন না আপনারা, কেন খারাপ দিক দিয়ে আলোচনা করা হচ্ছে? আমার খুব গাত্রদাহ হয় এগুলো। আচ্ছা, আর একটা কথা বলো, এই যে বিনোদিনী হলো, বিনোদিনী করার পরেই সৃজিত বললো যে আমিও বিনোদিনী করবো। হ্যাঁ, সংঘাত তো নেই, একটা ছবি রিলিজ হয়ে গেছে, একটা ছবি শুটিং শুরু হয়নি, কোথায় সংঘাত আমাকে বোঝাও তো। ওটা তৈরি করে রিলিজ তো, এটা সম্পূর্ণরূপে বিনোদিনীর কে নিয়ে তৈরি করা রামের ছবি, রামকমলের ছবি, খুবই ভালো অভিনয় করেছে আমাদের রুক্মিণী, খুবই ভালো অভিনয় করেছে, বাকি সবাই, কৌশিক দা, সবাই খুব ভালো অভিনয় করেছে। ও অন্য একটি অ্যাঙ্গেল থেকে দেখছে, এবং আমি যতদূর সৃজিতকে চিনি, ওর দিয়ে যাবে না, অন্য ধরনের। এই ছবিটা খুব ভালো হয়েছে, আমরা যেটা দেখলাম, হ্যাঁ, শেষে গিয়ে খুব ভালো লাগে। তো আজকে সৃজিত মুখার্জি কিন্তু আজকের নয়, আমরা তো বহুদিন ধরে দেখছি, তার উপর সেই বিশ্বাসটুকু নেই যে উনি অন্য আঙ্গিকে দেখবেন। আচ্ছা, তোমার কোনো পরিচালনার ইচ্ছা আছে? না, আমার সেই গুণটাই নেই। আচ্ছা, আমার ডিএনএ তে নেই। দেখো, আমি একটা জিনিস বুঝে গেছি, যে মানুষ তখনই উন্নতি করতে পারে সেটা নিয়ে, মানে যেটা ও জানে সেটা নিয়ে যদি এগোতে পারে। আমি যেটা জানি না, যেটা বুঝি না, শুধুমাত্র কলারটা তোলার জন্য আমি পরিচালক, আমার নেই, আমি জানি না, আই ডোন্ট হ্যাভ দ্যাট ভিশন। তবে ঋতুপর্ণ ঘোষের না থাকাটা তোমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় লস? প্রভূত ক্ষতি করেছে, কারণ এখনো মনে করি যে ঋতুদা যদি আজকের এই ওটিটির জগতে উনি এই সময় যদি উনি জীবিত থাকতেন, উনি যে কি দিতে পারতেন ওনার, আমি না মাঝে মাঝে ভাবি যে উনি যে কি কি ক্রিয়েট করতে পারতেন। এই যে গত 13 বছর উনি নেই, উনি যে কতগুলো ছবি, কতগুলো সিরিজ ওনার মতো করে করতে পারতেন। তুমি দেখো, টেলিভিশনকে তো রেভলিউশনাইজ করে দিয়েছিল গানের উপরে, এরকম ওটিটিকেও রেভলিউশনাইজ করতে পারতেন। হ্যাঁ, উনি দর্শকের পালসটা বুঝছেন, রোজ উপলব্ধি করি, বিশেষ করে এখন, যে উনি যদি থাকতেন উনি অনেক কিছু করতে পারতেন। উনি, আমার মনে আছে অভিষেক আর ঐশ্বর্য রায়ের বিয়ে, উনি যখন রোববারটা করতেন, হ্যাঁ, সবাই ইয়ে করলো, হেডিং করলো ঐশ্বর্যের বিয়ে, এই সমস্ত করলো। ঋতুদা হেডিং করেছিল অভিষিক্তা, মানে অভিষেকের দিক থেকে, মানে ঋতুদাকে আমি তো ভীষণ, ঋতুদা ভক্ত। বলছি যে একটা ছোট্ট র্যাপিড ফায়ার করে শেষ করি। এটাতেই আমার বড় কি বলতে কি বলে দেবো, বলো। না, ওরকম জামাই ঠকানো করবো না, ভালো করবো। হ্যাঁ, আচ্ছা, চিরঞ্জিত দা না তাপস দা? না, এগুলো বলা যাবে না, দুজন আলাদা। তাহলে কি বলবো বলো? তুমি আমাকে বলো, যে তুমি আমাকে প্রশ্নটা করলে, চিরঞ্জিত দা মূলত অ্যাকশন ফিল্ম, তাপস দা মূলত রোমান্টিক ফিল্ম, হ্যাঁ, তো দুজনকে কিভাবে? আচ্ছা, তাহলে বুম্বাদা না চিরঞ্জিত দা? এবার বুম্বাদাও তুমি করতে পারবে না। না, দেখো, এইগুলো, এই প্রশ্নের কোনো উত্তর হয় না, জানো তো। এইগুলো বলা মানেই একজনকে ছোট করা হয়, কারণ আজকে এরা হচ্ছে আমাদের, যখন বাংলা ছবির ইতিহাস লেখা হয়। ফুচকা না ঝালমুড়ি বলো? আচ্ছা, ফুচকা না ঝালমুড়ি, এটা বলতে পারি ফুচকা। আইসক্রিম না কুলফি? কুলফি। বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি। সবই খাওয়ার উপর থাকি। হ্যাঁ, মাটন না চিকেন? মাটন। আচ্ছা, এবার একটা চলে যাই, আবার একটু ফিল্মে যাই, রুক্মিণী না শুভশ্রী? না, এটা বলা যাবে না। তুমি ভীষণ সেফ খেলছো। না, আমি বলবো না, তার কারণ এরা অত্যন্ত আমি অসম্ভব, এদের আমি ভীষণ স্নেহ করি, এরা আমার অনেক বয়স। সুচিত্রা সেন না সুপ্রিয়া দেবী? সেটাও বলা যাবে না, দুজন তো দু রকমের। আরে কি করে আমি, আরে দেখো, এবার তোমাকে একটা কথা বলি, তুমি যদি বলতে যে তুমি যদি বলতে যে কার্ল লুইস নাকি উসেন বোল্ট, তাহলে একই রেস ওরা একটা টাইমার নিয়ে করেছে, এ 9 পয়েন্ট এত সেকেন্ডে, এ 9 পয়েন্ট এত সেকেন্ডে, সেটা হয়। আমাকে যদি একজন অ্যাক্টরকে তুলনা করতে হয়, তাহলে একই পরিচালক। না, আমার ভালো লাগার ব্যাপার না, আমি যেদিন থেকে ফিল্মে এসেছি আমি খুব ওপেন মাইন্ড নিয়ে এসেছি। আমি বরাবরই একে ভালো লাগে, একে খারাপ লাগে, এই ছবিটা দারুণ, এই ছবিটা একেবারে পাতে দেওয়া যায় না। আমি খুব খারাপ ছবি দেখেছি যেখানে, ঋত্বিক না পরমব্রত? এটা বলবো, কি বলছো তুমি? এরা দুজনে
দুজনেই অত্যন্ত ভালো। ওই জন্যই তো বলছি। কি করে আমি তুমি আমাকে বলো কি নিক্তিতে আমি মাপবো, তারপর আমি তাহলে বলবো কিসের নিক্তিতে মাপবো। তুমি আমাকে বলো, বলো মাপকাঠি তুমি আমাকে তৈরি করে দাও, তাহলে সেভাবে মাপি আমি। আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্কটা লস্যি। লাসি এনি ডে। কোন এটা ক্ষতি করে? আচ্ছা, রসগোল্লা সন্দেশ? রসগোল্লা। না 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 না। সেই কারণে আমি না আমি একটু বলা দুষ্টুমি ছেড়ে দিয়েছি। করলাম। আমি জানি, দেখো আমি দুষ্টুমি করলাম একটু, দুষ্টুমিটা সেফ খেলি। তাহলে এই রসগোল্লা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা আজকে শেষ করি। মিষ্টি দিয়ে শেষ করাই ভালো, তো মিষ্টি দিয়েই শেষ করি। পরে আবার দেখা হবে। ভালো থাকবেন, আর সবাইকে, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি টোটা রায়চৌধুরী। আর আজকে যার সঙ্গে দীর্ঘ কথোপকথন হলো, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। ওনার নাম নিবেদিতা দে। ওনার একটি চ্যানেল যার নাম হচ্ছে নিবেদিতা অনলাইন। ভীষণ ভালো ভালো কন্টেন্ট আপনারা দেখতে পাবেন। আমরা অনেক কথা ওনার সঙ্গে শেয়ার করি, যেটা অন্যদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, কারণ একদম প্রথম থেকে উনি আমাদের দেখেছেন, অন্তত আমাকে তো দেখেছেনই। কাজেই আপনারা দয়া করে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করুন। খুব ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন, এটা আমার প্রতিশ্রুতি। নমস্কার।